নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা কারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যা হলো ইলেকটোরাল বন্ড। সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডের উপরে এক ঐতিহাসিক রায় দিয়েছে, আর যে ঐতিহাসিক রায়ের পরে কিন্তু ভারতবর্ষের রাজ্য রাজনীতি উত্থাল পাতাল হতে শুরু করেছে। 2024-এর লোকসভা ইলেকশনের আগে এই ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে আমাদের দেশের শীর্ষ আদালত। তো আজকের ভিডিওতে দেখে নেব এই ইলেকটোরাল বন্ড কি, ইলেকটোরাল বন্ড কবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়, আর সুপ্রিম কোর্ট এই ইলেকটোরাল বন্ডের উপরে কি রায় দিয়েছে, এবং বিরোধীরা ইলেকটোরাল বন্ড নিয়ে কী বলেছে, এবং কি সরকার কি বলেছে। আর আজকের এই ভিডিওটি কিন্তু কম্পিটিটিভ এক্সামের পলিটির জন্য ইম্পর্টেন্ট, ইকোনমিক্সের জন্য ইম্পর্টেন্ট, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও সাধারণ মানুষের ইলেকটোরাল বন্ড সম্পর্কে জানা উচিত। তো ইলেকটোরাল বন্ড পুরো বিষয়টি জানতে গেলে আজকের ভিডিওটিকে সুন্দর করে দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও ইলেকটোরাল বন্ড জাজমেন্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের ইলেকটোরাল বন্ডের উপরে ঐতিহাসিক জাজমেন্ট, যেটা শিরোনামে আসছে যে সুপ্রিম কোর্ট অর্থাৎ আমাদের দেশের শীর্ষ আদালত গত 15ই ফেব্রুয়ারি ঐতিহাসিক রায় দিয়েছে, যেটা ভার্ডিক্ট। কিসের উপরে রায় দিয়েছে? ইলেকটোরাল বন্ড আনকনস্টিটিউশনাল, অর্থাৎ ইলেকটোরাল বন্ড হচ্ছে অসাংবিধানিক। এখন এই যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট, এর ফলে নো ইলেকটোরাল বন্ডস ফর পলিটিক্যাল পার্টিজ ফর ইলেকশন। পরবর্তী যে সমস্ত ইলেকশনগুলি আসছে সেই ইলেকশনগুলিতে কোনো পলিটিক্যাল পার্টি এই ইলেকটোরাল বন্ড কিনতে পারবে না, অর্থাৎ ইলেকটোরাল বন্ড ভারতবর্ষের বুক থেকে একবারে মায়ের ভোগে, আর কিন্তু কেউ এটিকে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু ভোটের আগে, লোকসভা ভোটের আগে কিন্তু বিরাট বড় বাঁশ খেলো। শুধু তাই নয়, বিশেষ করে যারা রুলিং পার্টি, সেই কেন্দ্রের বিজেপি সরকার কিংবা বিভিন্ন রাজ্যে যে সমস্ত পার্টি আছে, তারা কিন্তু বড় সড়ো বাঁশ খেয়েছে এই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে। এখন এই যে পুরো রায়টা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে ইলেকটোরাল বন্ডস বিষয়টা কি। যখন আমাদের সামনে ভোট হয়, লোকসভা ভোট বা রাজ্য বিধানসভা ভোট, এমনকি লোকাল বডি ইলেকশন অর্থাৎ পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, তখন আমরা দেখি যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো ভোটে জেতার জন্য একবারে ঝাঁপিয়ে পড়ে, আর তার জন্য তারা কয়েকশো কোটি টাকা খরচ করে। কি পারপাসে খরচ করে? মেনলি হিউজ মানি তারা খরচ করে পলিটিক্যাল এই পার্টিসগুলি। কী জন্য? ভোটের জন্য। ভোটে কী কী কারণে খরচ হয়? ভোটে যে সমস্ত র্যালিগুলি হয়, অর্থাৎ মিছিল মিটিং, তাকে তৈরি করার জন্য, সেই মিছিল মিটিংকে অর্গানাইজ করার জন্য প্রচুর টাকা খরচ হয়। অ্যাডভার্টাইজ অর্থাৎ বিজ্ঞাপন, বিভিন্নভাবে তার বিজ্ঞাপন দেওয়া হয় পলিটিক্যাল পার্টিগুলির পক্ষ থেকে। কীভাবে? টিভিতে দেওয়া হয়, বড় বড় হোর্ডিং করা হয়, কাট আউট তৈরি করা হয়, ফ্ল্যাগ তৈরি করা হয়, আর কি এখন আবার সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই বিজ্ঞাপন দেওয়া হয়। এবং কি ট্রান্সপোর্টের কাজে লাগে। ট্রান্সপোর্ট কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ এই ভোটের প্রচারের জন্য। আমরা দেখেছি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা ওই রকম বড় মাপের যখন কোনো নেতা প্রচারে আসে, সাধারণত দেখি যে আমরা কি তারা হেলিকপ্টারে করে আসে কিংবা প্রাইভেট প্লেনে করে আসে। এখানে কি হয়? এখানে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। শুধু তাই নয়, যারা সাপোর্টার, যারা ফলোয়ার, তাদেরকেও বা ক্যাডার, তাদেরকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন গাড়ি লাগে। সে বাস লাগতে পারে, লরি লাগতে পারে, বা ছোট গাড়িও লাগতে পারে। আর কি আর হচ্ছে আরও অন্যান্য যে সমস্ত খরচগুলো আছে, এই সমস্ত খরচগুলি পলিটিক্যাল পার্টিকে করতে হয় ভোটে জেতার জন্য। অর্থাৎ এখানে তারা হিউজ পরিমাণে টাকা খরচ করে, কয়েকশো কোটি টাকা খরচ করে। যে খরচটা কিন্তু আমরা চোখের সামনে দেখি কিন্তু কিছু বলতে পারি না। তখন আমাদের কারো মনে হয় যে একটা রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই হোক কেন, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, ভোটের জন্য কম বেশি কিন্তু সবাই খরচ করে। কেউ হয়তো বেশি করে, কেউ কম করে। এখন এই খরচটা শুধু ভোটের জন্য তারা করতে চলেছে, শুধুমাত্র মানুষের ভোটে জেতার জন্য, মানুষের মনকে পলিটিক্যালি মোটিভেট করার জন্য। কিন্তু এই টাকাটা যদি আমাদের দেশের জনগণের উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো হতো, তাহলে কিন্তু আমাদের দেশে গরিবরা আজ অসহায় হয়ে মরা যেত না, কৃষকরা ফসলের দাম পেত, শ্রমিকরা তাদের ঘামের দাম পেত, এবং বেকার ছেলেপুলেরা কিন্তু চাকরি পেত। কিন্তু এই সব ক্ষেত্রে কাজে লাগানো হয় না। এই বিপুল পরিমাণে খরচ কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলি নিজেদের ভোটে জেতার জন্য খরচ করে, আর এই খরচটা হচ্ছে যার কোনো হিসাব নেই, কয়েকশো কোটি টাকার মতো।
আমাদের অনেকের মনে হতে পারে যে এই টাকাটা কোথা থেকে আসছে, কোথা থেকে পাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি, কি করে তারা এত হিউজ খরচ করছে। আর সেটাই হচ্ছে এই ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ড 2018 সালে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করে ভারতবর্ষের সরকার, অর্থাৎ বিজেপি সরকার। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত অরুণ জেটলি। যখন ইলেকটোরাল বন্ড যখন ভারতীয় অর্থনীতিতে যোগ করা হয়, তখন একাধিক কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, অর্থাৎ সাংবিধানিক সংশোধন করা হয়েছিল। আর এখন তাহলে আমরা বুঝতে পারবো যে ইলেকটোরাল বন্ড কি। ইলেকটোরাল বন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট টু ডোনেট ফর পলিটিক্যাল পার্টি, অর্থাৎ একটা বন্ড, একটা ফাইন্যান্সিয়াল একটা ইনস্ট্রুমেন্ট, একটা বা যন্ত্র বা একটা ব্যাপার বা একটা বিষয়, যার দ্বারা যে কোনো ব্যক্তি কোনো পলিটিক্যাল পার্টিকে ডোনেট করতে পারে, খোলা হাতে ডোনেট করতে পারে। এটাই হচ্ছে ইলেকটোরাল বন্ড। এখন কারা ডোনেট করবে? যাকে পাগলা কুত্তায় খেয়েছে, অর্থাৎ আমার মতো কেউ করবে না, আমাদের তো টাকা নেই, তাদের প্রচুর টাকা আছে, অর্থাৎ কোনো ধনী ব্যক্তি কিংবা বড় বড় কোম্পানিগুলো, তারা সবসময় কোনো নির্দিষ্ট পার্টিকে ডোনেট করে। এখন কেউ কারো আইডিওলজি থেকে ডোনেট করতে পারে, যে আমি বামপন্থায় বিশ্বাসী করি, তো বামপন্থী পার্টিকে আমি ডোনেট করলাম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলি, কর্পোরেট সেক্টরগুলি কিন্তু তারা ডোনেট করে বড় বড় পার্টিকে, বিশেষ করে রুলিং পার্টিকে। কেন করে? তারা জানে রুলিং পার্টি যদি ক্ষমতায় থাকে, আমরা পরবর্তী ক্ষেত্রে ওই পার্টির থেকে বা ওই সরকারের কাছ থেকে সুবিধা পাবো আমাদের ব্যবসা করার ক্ষেত্রে। আর সে কারণেই যে কেউ কিন্তু ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তাদের পছন্দ মতো পলিটিক্যাল পার্টিকে তাদের ডোনেট করতে পারে। আর এখানে কি কারণে তারা ডোনেট করে? যাতে পলিটিক্যাল পার্টিগুলি ইলেকশন পারপাসে, অর্থাৎ নির্বাচনের জন্য খরচ করতে পারে। এখন কে করবে? বললাম যে কেউ করতে পারে। কোনো আম আদমি করতে পারে, কোনো বড় বড় কোম্পানি করতে পারে, সে দেশি করতে পারে বা বিদেশি কোম্পানিও করতে পারে। আর ইলেকটোরাল বন্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিআরআর বন্ড। বিআরআর বন্ড মানে যে বহন করবে তারই টাকা। অর্থাৎ ইলেকটোরাল বন্ডের নিয়ম হচ্ছে যে নো বায়ার্স নেম। কে ইলেকটোরাল বন্ডে কিনছে তার নাম থাকবে না। নো পেই নেমস। কে ইলেকটোরাল বন্ড দিল, কোন পার্টিকে কে দিল, তারও কিন্তু নাম থাকবে না। কিন্তু এই যে দেয়া নেওয়াটা, এটা কার মাধ্যমে হবে? এটা হবে স্টেট ব্যাংকের মাধ্যমে। আর শুধুমাত্র ইলেকটোরাল বন্ডের নাম থাকবে অনলি হোল্ডার্স নেম, অর্থাৎ যে ইলেকটোরাল বন্ডটাকে ধরবে বা নেবে সেই কিন্তু ওর মালিক। অর্থাৎ কে দিচ্ছে তার নাম থাকবে না, কে নিচ্ছে তার নাম থাকবে না, যে নেবে সেই হবে তার মালিক। অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি এইটা নেবে সেই হচ্ছে ওই ইলেকটোরাল বন্ডের মালিক, অর্থাৎ ওই টাকাটার মালিক। এখন এই যে দেয়া নেয়া, এই সমস্ত যে ইনফরমেশন পুরোটাই গোপন থাকবে। আমিও জানতে পারবো না, কোনো আম আদমি জানতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টিও কিন্তু জানতে পারবে না, অন্য কোনো পলিটিক্যাল পার্টিও কিন্তু জানতে পারবে না। কিন্তু সমস্ত ডেটা থাকবে কার কাছে? ডেটা থাকবে স্টেট ব্যাংকের কাছে থাকবে। এখন এই ইলেকটোরাল বন্ডে ক টাকা দেওয়া হয়? 1 টাকা, 2 টাকা না 3 টাকা? ক টাকা দেওয়া হয়? এখন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইলেকটোরাল বন্ডে দেওয়া হয় 1000 দিতে পারে, অর্থাৎ 1000 টাকা দেওয়া যেতে পারে, 10,000 টাকা দিয়ে যেতে পারে, 1 লাখ টাকা যেতে পারে, 10 লাখ টাকা দেওয়া হতে পারে, এর থেকে বেশি 1 কোটি টাকা দেওয়া হতে পারে। এবং বছরের যে মাসগুলি আসে, 12টি মাস আসে, সে 12টি মাসের মধ্যে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর, এই 4টি মাসে প্রথম 10 দিনে কিন্তু এই ইলেকটোরাল বন্ড কেনা বেচার টাইম থাকে। আর সেই সময় কি হয়, আর আমি যে পার্টিকে দিতে চাইছি সেই পার্টির আন্ডারে আমি স্টেট ব্যাংকে দিয়ে দিলাম। আর তারপরে স্টেট ব্যাংক 10 দিন সময় দিল। এই 10 দিনের মধ্যে যে পার্টিকে আমি দিলাম সেই পার্টি কিন্তু এই ইলেকটোরাল বন্ডটিকে নিয়ে নিতে পারে। আর যখন কোনো পার্টি সেই ইলেকটোরাল বন্ডটাকে নিল, তারপরে যে 15 দিন সময় দেওয়া হয়, এই 15 দিনের মধ্যে সেই কিন্তু ওই টাকাটাকে ক্যাশে করে নিতে পারে, অর্থাৎ বন্ডটাকে ভেঙে ক্যাশে পরিণত করে নিতে পারে। আর যদি তারা 15 দিনের মধ্যে সেটাকে ক্যাশ না করায়, তাহলে কিন্তু নিয়ম আছে কি, যে নিয়ম আর কোনো পলিটিক্যাল পার্টি ওই টাকাটা পাবে না, বা সেই নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিও পাবে না। চলে যাবে কোথায়? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওই টাকাটা পুরো চলে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা নিয়ে নেয়, কারণ জানেই তো আমরা নিলেই তো আমাদেরকে যদি দিয়েছে মানে আমাদেরকে নেব, কারণ আমাদের ভোটে এটা কাজে লাগবে। রাজনীতি করতে গেলে শুধু টাকার খেলা, টাকা ছাড়া রাজনীতিতে কিছু নেই। এরপরে হচ্ছে তাহলে টোটাল বিষয়টা বললাম যে কি হলো ইলেকটোরাল বন্ডস। এখন সরকারের কেন ভূতে খেলো যে সরকার ইলেকটোরাল বন্ডস আনলো? 2018 সালে ইলেকটোরাল বন্ডস যখন এনেছিলেন, তখন আমাদের দেশের অর্থমন্ত্রী ছিলেন
অরুণ জেটলি। আর তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ইলেকট্রাল বন্ডস আনতে চলেছি, আমাদের লক্ষ্য হচ্ছে এটাই যে নো ক্যাশ ইন হ্যান্ড, নো ক্যাশ ইন ডোনেশন। অর্থাৎ আগে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ডোনেশন পেত, তখন কিন্তু কি ক্যাশে ডোনেশন করা হতো, অর্থাৎ কেউ 10,000 দিল, নোটে দিল। কিন্তু বললো যে আজ থেকে আমরা কোনো ক্যাশে ডোনেশন করবো না, যে যাই টাকা দেখ সে হচ্ছে এই বন্ডের মাধ্যমে দিবে, তাহলে কি দুর্নীতি কম হবে আর আমরা বুঝতে পারবো যে কোন পার্টিগুলি কত টাকা পাচ্ছে, অর্থাৎ এটা স্বচ্ছতা ভাব থাকবে। নেক্সট কি বলে যে ট্রান্সপারেন্সি ইন মানি ইনভেস্টমেন্ট ইন ইলেকশন। অর্থাৎ সারা দেশে যখন ভোট হচ্ছে তখন আমরা এই যদি বন্ডের মাধ্যমে যদি টাকা দেওয়া হয় তাহলে একটা ট্রান্সপারেন্সি থাকবে বা একটা স্বচ্ছতা থাকবে ইলেকশনে কত টাকা ব্যবহৃত করেছে কোন পার্টি। আর কি বলছে যে ইউজ অফ মানি ইন ইলেকশন থ্রু ব্যাঙ্ক রেস্ট্রিকশন ব্ল্যাঙ্ক মানি। যেহেতু টোটাল এই ইলেকটোরাল বন্ডটা কেনা বেচা হবে এসবিআইয়ের মাধ্যমে, অর্থাৎ ভারত সরকারের কোনো ব্যাংকের মাধ্যমে, তাই এখানে কিন্তু কালো টাকার লেনদেন কিন্তু হবে না, টোটাল কিন্তু ইনফরমেশন থাকবে এসবিআইয়ের কাছে, এটা কিন্তু সরকার বলে। আর এর কারণেই আমরা কিন্তু ইলেকটোরাল বন্ড আনতে চলেছি বা এনেছি। তারপর থেকে প্রত্যেকটা ইলেকশনে কিন্তু ইলেকটোরাল বন্ড কাজ হয় ভারতবর্ষের রাজনীতিতে। এখন এ তো সরকার বলল, বিরোধীরা কি দাবি তুলছে, তারপর থেকেই কিন্তু বিরোধীরা একাধিকবার অভিযোগ করে যে ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতি হচ্ছে এই ইলেকটোরাল বন্ডস, বা মোদির রাজত্বে সবথেকে বড় যদি দুর্নীতি হতে পারে সেটা হচ্ছে এই ইলেকটোরাল বন্ডস। বিরোধীরা কিন্তু বারবার সেটা প্রকাশ্যে বলেছে, আর তারপরে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেছে। এখন বিরোধীরা কি অভিযোগ তুলেছিল, বিরোধীরা অভিযোগ তুলেছিল যে যে এই ইলেকটোরাল বন্ডসের কতকগুলো খারাপ দিক আছে বা সুযোগ আছে, যেটা খারাপ কিছু সুযোগ আছে, যেগুলো হলো ম্যাক্সিমাম ডোনেশন ফর রুলিং পার্টি। অর্থাৎ ইলেকটোরাল বন্ডসে যে সমস্ত দেশি বা বিদেশি কোম্পানি যারা ডোনেশন দেবে তারা সবসময় কিন্তু কাকে দেবে, যারা ক্ষমতায় আছে তাদেরকেই দেবে, অর্থাৎ রুলিং পার্টিকে দেবে। সেই যদি সারা দেশের যে রুলিং পার্টি সে বিজেপি সে পাবে, আর কোনো কোনো রাজ্যে যে সমস্ত রুলিং পার্টি আছে সে পাবে। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যে তখন কোনো একটা কোম্পানি সে যখন ভারতবর্ষে ব্যবসা করবে, ভারতবর্ষে যখন তারা প্যান ইন্ডিয়া ব্যবসা করতে চাইবে, তখন তাকে মনে রাখতে হবে যে আমাকে সবসময় আমাকে কেন্দ্র সরকারকে হাতে রাখতে হবে, কারণ কেন্দ্র সরকারই বেশিরভাগ রুলস রেগুলেশনগুলো করে। আর সেজন্যই কিন্তু সে জানে যে সরকার ক্ষমতায় আছে বা আসতে চলেছে সেই যেন থাকে, আর তাই তাকে বেশি বেশি করে টাকা দেয়। আর এর ফলে কি হবে, সরকার দেখলো যে আমি টাকা পেয়েছি মানে আবার পরবর্তী ক্ষেত্রে আমার পার্টি টাকা পাবে, তাহলে আমাদের কিন্তু ওই যে কোম্পানিটাকে বা ওই যে কোনো বিশেষ ব্যক্তি আছে তাকে কিন্তু একটা এক্সট্রা সুবিধা দিতে হবে। তাই বিরোধীরা বললো যে ম্যাক্সিমাম ডোনেশন কিন্তু এই রুলিং পার্টিরাই পাচ্ছে, বিশেষ করে যে পার্টি কেন্দ্রে ক্ষমতায় আছে। আর এখানে কিন্তু সরকার তাদেরকে একটা ফেভার দিচ্ছে, একটা সুবিধা দিচ্ছে। তা এবং গবেষণায় বা রিপোর্টে এসেছে যে যে ইলেকট্রাল বন্ডসের মাধ্যমে যত টাকা দেওয়া হয়েছে ডোনেশন এসছে সারা ভারতবর্ষে, তার 90% ডোনেশন এসছে এই বিজেপির জন্য, ও সেখানে অন্যান্য পার্টিগুলি অনেক কম পেয়েছে, রিজিওনাল পার্টিগুলো তো খুবই কম পেয়েছে। অর্থাৎ পুরোপুরি ডোনেশনটা পাচ্ছে এই বড় দল, অর্থাৎ যে রুলিং পার্টি। অর্থাৎ ইলেকট্রাল বন্ডসে কিন্তু আদতে লাভ হচ্ছে বিজেপির বা যারা এখন রুলিংয়ে আছে। আবার যে রুলিং পার্টি আসবে তাদের কিন্তু বেশি লাভ হবে, অন্য পার্টিগুলো সে পাবে না বললেই চলে। অর্থাৎ আসল ফলটা খেয়ে নেবে এই রুলিং পার্টি, আর বীজ বা ছালগুলো পাবে আদার্স যারা হচ্ছে রিজিওনাল পার্টি আছে। আর কি নট আন্ডার আরটিআই, এই যে বিরোধীরা বলছে যে আরটিআই যেটা আমাদের মৌলিক অধিকার, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, অর্থাৎ তথ্য জানার আইন যেটা 2005 সালে তৈরি হয়েছিল, সেটা কিন্তু এর আন্ডারে নেই। তাই ইলেকটোরাল বন্ডস যেহেতু আরটিআইয়ের আন্ডারে নেই, তাই কিন্তু দেশের সাধারণ মানুষ জানতে পারছে না যে কোন রাজনৈতিক দলকে কারা কত টাকা ডোনেশন দিচ্ছে। দেশের সাধারণ মানুষ যারা ভোট দিচ্ছে তবু তারা জানতে পারছে না যে আমার প্রিয় দল বা আমার অপছন্দের দল সে কত টাকা করে পাচ্ছে বা কোথা থেকে এত টাকা পাচ্ছে বা তার টাকাটা দিচ্ছে কে। এমনকি বিরোধী যারা রাজনৈতিক দল আছে তারাও জানতে পারছে না যে আমি ক টাকা ডোনেশন পাচ্ছি আর আমার থেকে যারা বড় পার্টি আছে তারা কতটা বেশি পাচ্ছে বা কতটা কম পাচ্ছে। অর্থাৎ পুরো বিষয়টা গোপনে রাখা হয়েছে, আর আমরা জানি যে যেখানেই গোপন সেখানে কিন্তু একটা গোলমাল থাকে। তাই তারা অর্থাৎ বিরোধীরা সবসময় দাবি তুলেছে যে ইলেকটোরাল বন্ডকে আরটিআইয়ের আন্ডারে আনা হোক, দেশের মানুষ জানুক যে কে কত টাকা পাচ্ছে, কোথা থেকে কার টাকার সোর্স আসছে। নেক্সট হচ্ছে ডোনেশন ইন পলিটিক্যাল পার্টিস। এখন অনেক
ব্যক্তি আছে যাদের প্রচুর কালো টাকা আছে, অর্থাৎ হিসাব বহির্ভূত টাকা আছে, তারা তো কালো টাকা থেকে বাঁচতে হবে, তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তাদেরকে বাঁচতে হবে, তাই তারা দেখছে কি যে আমরা যে বাড়তি টাকাটা সেই টাকাটা কী করছে সরকারকে দিয়ে দিচ্ছে। এখন সেই কালো টাকা থেকে বেঁচে গেল, কারণ এখানে কিন্তু কে দিচ্ছে কে নিচ্ছে এটা জানা যাচ্ছে না, অর্থাৎ কালো টাকা তাদের বেঁচে যাচ্ছে সেই ডোনেশনকে দিয়ে বা পলিটিক্যাল পার্টিকে ডোনেশন করে। এরকম অভিযোগ কিন্তু হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু হয়েছে, এরকম ঘটনা এসছে। এখন আরও একটা সুবিধা হচ্ছে, এক তো সে কালো টাকা সে রাজনৈতিক দলকে দিয়ে দিল নিজে ইনকাম ট্যাক্স থেকে বা ডিপার্টমেন্ট থেকে বেঁচে গেল, অন্যদিকে কি যখন সে একটা হিউজ পরিমাণে টাকা কোনো পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে, তার মানে কি সে পরে আবার যে দুর্নীতি করবে, কালো টাকা যে ইনকাম করবে, তা কিন্তু সুবিধা পাবে সেই ক্ষমতাধীন, সেই ক্ষমতায় থাকা সরকারের বা পলিটিক্যাল পার্টির কাছ থেকে। এখন এই যে বিরোধীরা অভিযোগ করছে, তাহলে সুপ্রিম কোর্টে কীভাবে গেল? ভারতের রাজনীতিতে দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে এডিআর আর একটা হচ্ছে মেন হচ্ছে সিপিএম। এই সিপিএম কিন্তু প্রথম থেকেই বলছিল যে ইলেকট্রাল বন্ড কেনা বেচা নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায়। আর সুপ্রিম কোর্ট বিষয়টিকে বুঝতে পারে যে কোনো একটা ঘাবলা কিন্তু আছে, সাধারণ মানুষের স্বার্থ কিন্তু এই ইলেকট্রাল বন্ডসের কাছে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট এবছরই একটা কনস্টিটিউশনাল বেঞ্চ অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ তৈরি করে, এবং 2023 সালের অক্টোবর মাস থেকে কিন্তু এর শুনানি শুরু হয়, এবং 5 জন জাজের যে সাংবিধানিক বেঞ্চ তৈরি হয় সেখানে প্রধান বিচারপতি ছিলেন আমাদের সম্মানীয় DY চন্দ্রচূড়, এছাড়াও ছিলেন জাস্টিস সঞ্জয় খান্না, জাস্টিস BR গাভাই, জাস্টিস JB পান্ডেরিয়াওয়ালা আর জাস্টিস মনোজ স্যার মিশ্রা। এই 5 জন বিচারপতি তারা কিন্তু 3 দিনের একটা হেয়ারিং চলে, শুনানি চলে। আর তারপরে 15 ফেব্রুয়ারি 2024 সালে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট, এবং এই রায়ে যে 5 জন যে বিচারপতি তারা কিন্তু 5:0 অর্থাৎ সহমত হয়ে এই রায় দেয়। আর যে রায়ের ফলে কিন্তু ভারতবর্ষের রাজনীতি তোলপাড় হতে শুরু করে, বিশেষ করে রুলিং পার্টি বা সরকার পক্ষ বিজেপি কিন্তু কোণঠাসা হয়ে যায় ভোটের আগে। এই ধাক্কা কিন্তু বিজেপির জন্য খুব বড় ধাক্কা, যেখানে সুপ্রিম কোর্ট এই ইলেকট্রাল বন্ডকে আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক বলে ঘোষণা করে। এখন এই যে কেস চলেছে সুপ্রিম কোর্টে, লয়ার কে ছিল? এখন যারা পিটিশনার তাদের লয়ার ছিলেন প্রশান্ত ভূষণ, আর তারা বলে যে প্রথম তাদের দাবি ছিল যে এই যে ইলেকট্রাল বন্ডকে আনা হোক RTI এর আন্ডারে, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আনা হোক। তারা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আরও বলে যে এই যে ইলেকট্রাল বন্ডে যে ডোনেশনটা পাচ্ছে, এর ফলে কি রুলিং পার্টি কিন্তু প্রচুর টাকা পেয়ে যাচ্ছে, সেদিক থেকে ডিসক্রিমিনেশন হচ্ছে আদার্স পার্টিগুলোর কাছ থেকে যারা হচ্ছে ক্ষমতায় নেই। আরও কি হচ্ছে, যেহেতু রুলিং পার্টি এখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে টাকা এমনিতেই পেয়ে যাচ্ছে ডোনেশনের মাধ্যমে, বৈধভাবে পেয়ে যাচ্ছে, তার ফলে কি ইলেকশনেও কিন্তু করাপশান হওয়ার ব্যাপক চান্স আছে। কি করাপশান হওয়ার ব্যাপক চান্স আছে? এক তো আমরা জানি আমাদের দেশে বা রাজ্যে বারবার টাকা বিলিয়ে ভোট কেনার একটা অভিযোগ চলে, অর্থাৎ টাকা দিয়ে ভোট কিনে নেওয়া। আবার কি হতে পারে যে যখন কোনো একটা ভোট হলো তারপরে দেখা গেলো যে ম্যাজিক ফিগার পেলো না, তখন বারবারই আমাদের খবর আসছে যে টাকা দিয়ে ঘোড়া কেনা বেচা, অর্থাৎ সরকার গঠন করার জন্য টাকা দিয়ে MLA বা MPকে কিনে নেওয়া। একটা ইলেকশন একটা করাপশনের কিন্তু ব্যাপক সুযোগ থাকছে, এই কথা কিন্তু তুলে ধরেন এই প্রশান্ত ভূষণ আর কপিল সিবাল। এখন সরকারের যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা কি বলেন? সরকারের আইনজীবী অর্থাৎ অ্যাটর্নি জেনারেল AG ভেঙ্কট রামানি আর সলিসিটর জেনারেল তুষার যে মেহতা, তারা বলে যে সরকার কেন এটাকে RTI আনবে, কারণ সরকারের যখন প্রশাসনিক শাসন কার্য চালানো হয় তখন কিছু গোপনীয়তা রাখতে হয়, এটা সরকারের জন্য প্রাইভেসি, তাই সরকার এটাকে RTI আন্ডারে আনতে চায় না। কিন্তু সুপ্রিম কোর্ট এই অ্যাটর্নি জেনারেল আর হচ্ছে সলিসিটর জেনারেলের কথা কিন্তু শুনেনি। সুপ্রিম কোর্ট টোটাল এই বিষয়টির উপরে যে স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্ট শুনলে কিন্তু আমরা বুঝতে পারবো, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিম কোর্ট প্রথম বলে যে এই যে ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড হচ্ছে এগেনস্ট RTI, অর্থাৎ RTI হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, অর্থাৎ যে তথ্য জানার আইন, অর্থাৎ প্রত্যেকটি জনগণ জানতে পারে যে সরকারের কাজে সে কীভাবে কী হচ্ছে, তাদের জানার অধিকার আছে। কিন্তু যেহেতু ইলেকট্রাল বন্ডকে RTI এর বাইরে রাখা হয়েছে, তার মানে কি এটা আছে মানুষের মৌলিক অধিকারের এগেনস্টে বা মৌলিক অধিকারকে ভায়োলেট করছে বা মৌলিক অধিকারকে লঙ্ঘিত করছে, তাই এটা কোনোদিনই হতে পারে না। এগেনস্ট মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ সংবিধানে যে অধিকার দিয়েছে তার বিরুদ্ধে কাজ করছে। আর কি বলছে যে আনলিমিটেড ফান্ডিং, করাপশন ইন ইলেকশন, ভোট বাইং, অর্থাৎ যেহেতু এই ইলেকট্রাল বন্ডের সাহায্যে যত খুশি টাকা
কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি পলিটিক্যাল পার্টিগুলোকে দিচ্ছে, আর তাহলেই বুঝে নিতে হবে যখন এত টাকার কারবারি চলছে এখানে, তাহলে এখানে কিন্তু দুর্নীতির সুযোগ আছে। অর্থাৎ এই টাকা দিয়ে ইলেকশনকে কিন্তু করাপ্ট করা যেতে পারে বা পলিটিক্যালি মোটিভেট করা যেতে পারে। কীভাবে করা যেতে পারে? ভোটারদেরকে ডাইরেক্ট টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়ে যেতে পারে। আবার কি বললাম যে ভোটের পরবর্তী ক্ষেত্রে টাকা দিয়ে এমএলএ বা এমপি কেনা বেচা হতে পারে। এমনকি যারা ভোটে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তাদেরকে কিন্তু এখানে টাকা দিয়ে পলিটিক্যালি মোটিভেট করা যেতেই পারে বা ম্যানিপুলেট করা যেতেই পারে। সুপ্রিম কোর্ট একথা বলে। আর কি সুপ্রিম কোর্ট বলেছে? গভর্নমেন্ট পলিসি ফর ডোনার, এটা হচ্ছে ইনজাস্টিস। যে কোনো একটা কোম্পানি যখন কোনো একটা শাসক দলকে বা কোনো একটা রাজনৈতিক দলকে এত টাকা দিচ্ছে, হিউজ পরিমাণে টাকা দিচ্ছে, তার মানে কি সেই দল যখন ক্ষমতায় আসবে তখন অবশ্যই সেই দল এই নির্দিষ্ট কোম্পানিগুলিকে কিছু না কিছু সুবিধা দিবে, যেটা কিন্তু এটা ইনজাস্টিস, যেটা কিন্তু একটা দুর্নীতি। এখন আমরা বারবার আমাদের যখন শিরোনামে আসছে যে জিও কোম্পানি, আদানি কোম্পানি, এরা কি করছে, যে এদের কোথায় আমাদের কেন্দ্র সরকার উঠছে আর বসছে, তার মানে কি বুঝে নিতেই হবে যে প্রচুর পরিমাণে টাকা কিন্তু এই যে রুলিং পার্টিকে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলি দিয়েছে, আর তাদের জন্যই কিন্তু বিরাট বিরাট সুযোগ কিন্তু এক্সট্রা দিয়ে দিচ্ছে। আমরা দেখেছি যে জিও ফোন যে এই যে নেটওয়ার্ক বা ইন্টারনেট কত সহজে কিন্তু দ্রুত গ্রো করে গেছে। এটা বুঝতেই পারা যাচ্ছে কোনো না কোনো কেস আছে। আবার আদানির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে আদানিকে সুবিধা করে দেওয়া বা লোন দেওয়ার, এরকম ঘটনা কিন্তু সহজেই ঘটবে বলে সুপ্রিম কোর্টের যে ধারণা। সুপ্রিম কোর্ট আর কি বলেছে? নো প্রুফ ফর ট্রান্সপারেন্সি ইন বন্ডস। এখানে সরকার বলেছিল যে আমরা এই বন্ডস নিয়ে আসছি যাতে স্বচ্ছতা থাকে ইলেকশনে, কিন্তু এখন পর্যন্ত এই লাস্ট 4-5 বছরে সরকার স্বচ্ছতার কোনো উদাহরণ দেখাতে পারেনি। সুপ্রিম কোর্ট আর কি স্টেটমেন্ট দেয়? যে বন্ডস অনলি ফর পলিটিক্যাল পার্টি, নো গুড ফর পিপিল। যে এই সমস্ত বন্ডগুলি করা হয়েছে সাধারণ মানুষের জন্য কিন্তু করা হয়নি, শুধুমাত্র পলিটিক্যাল পার্টির বেনিফিটের জন্য। সেখানে সাধারণ মানুষের কোনো লেনা দেনা নেই। যারা ভোট দিচ্ছে তারা জানতেই পারছে না এত টাকা কোথা থেকে আসছে, অর্থাৎ যে টাকাতে সাধারণ মানুষের কোনো লেনা দেনা নেই, সেখানে শুধুমাত্র কারা পাচ্ছে? পলিটিক্যাল পার্টিগুলি উপকৃত হচ্ছে। তাই যেহেতু মানুষের এখানে কোনো কাজে লাগছে না, তাই এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এখন এ হলো সুপ্রিম কোর্টের স্টেটমেন্ট। এখন সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি, যে ইলেকটোরাল বন্ডস আনকনস্টিটিউশনাল, অর্থাৎ ইলেকটোরাল বন্ডস অসাংবিধানিক। আর ভারতবর্ষে ইলেকটোরাল বন্ড চলবে না, ইলেকটোরাল বন্ড পুরো মায়ের ভোগে। আর কি বলেছে? নো মোর ইলেকটোরাল বন্ডস। যেদিন এই ভার্ডিক্টটা দিয়েছে বা জাজমেন্ট দিয়েছে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে ভারতবর্ষের সরকার বা এসবিআই আর কোনো ইলেকটোরাল বন্ডসকে কেনা বেচা করতে পারবে না। আর কি বলেছে? যে এসবিআই ডাটা সাবমিট টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে এতদিন ধরে যে ইলেকটোরাল বন্ড কেনা বেচা হয়েছে, অর্থাৎ 2019 সালের এপ্রিল থেকে 2024 সালের 5ই ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলি রাজনৈতিক দল এই ইলেকটোরাল বন্ড নিয়ে কেনা বেচা করেছে, তাদের সমস্ত ডেটা কিন্তু এসবিআইয়ের কাছে জমা আছে। আর এসবিআইকে সমস্ত ডেটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। কবে দিতে হবে? 3 সপ্তাহের মধ্যেই। আর পরে সেই ডেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপলোড করে দেবে। কত তারিখের মধ্যে? মার্চ মাসের 13 তারিখের মধ্যে। আর তার ফলেই গোটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিন্তু দেখতে পাবে যে ইলেকটোরাল বন্ডস নিয়ে দুর্নীতি কতটা হয়েছে, কোন পার্টি তাদের ইলেকশনের পারপাসে কতটা ইলেকটোরাল বন্ড কাজে লাগিয়েছে, আর ইলেকটোরাল বন্ড নিয়ে কেনা বেচার যে ঘাবলা হয়েছে কিনা তা কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে আসবে। আর সুপ্রিম কোর্ট আরও বলেছে যে অল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই যে ইলেকটোরাল বন্ডসকে ভারতীয় সংবিধানে বা ভারতের অর্থনীতিতে ইন্ট্রোডিউস করার জন্য যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলি করা হয়েছিল, যেমন হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা আদার্স যে সমস্ত অ্যাক্টগুলিকে অ্যামেন্ডমেন্ট করা ছিল, সেগুলো কিন্তু সবই আনকনস্টিটিউশনাল, অর্থাৎ অসাংবিধানিক। সেই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু কোনো আর বৈধ থাকলো নি, আগে যেমন রুল ছিল সেই রুলেই কিন্তু ফিরে গেল। এই হলো ইলেকটোরাল বন্ড কি, আর ইলেকটোরাল বন্ড যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তা আলোচনা করলাম। এখন এই যে সামনেই ভোট, 2-1 দিনের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে। তার আগে সুপ্রিম কোর্টের এই যে ঐতিহাসিক রায়, এই রায় কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে হাল পাল্টে দিতে পারে বা বিপ্লব ঘটাতে পারে। কি ঘটাতে পারবে? সব থেকে সমস্যা কোথায়? সরকারের কাছে কিন্তু এটা খুব একটা বড় ধাক্কা, সরকার কিন্তু ব্যাক ফুটে চলে গেল। আবার কি আরও আছে যে বলেছে যে 13ই মার্চের মধ্যে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন এই রিপোর্ট ওয়েবসাইটে দেওয়ার পর যদি কোনো ঘাবলা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দেখা যায়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দল ভোটের আগে কিন্তু ব্যাপক বড় ধাক্কা খাবে। আর কোথায় ধাক্কা খাবে? ইলেকশন আসছে,
দেশে সাধারণ নির্বাচন, লোকসভা ভোট, প্রচুর টাকা লাগবে। আর এখন যদি ইলেকট্রাল বন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে এই যে যে সমস্ত বড় বড় নেতারা আছে, তারা যে দামি হেলিকপ্টার চড়ে আমাদের কাছে নির্বাচনী প্রচারে আসবে, বড় বড় কার্টুন দিবে, ফেস্টুন করবে, বড় বড় হচ্ছে এসি দিয়ে মিটিং করবে, কিংবা চ্যাটার্ড ফ্ল্যাটে করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, তারা কিন্তু এই টাকা কোথায় পাবে? এইটা কিন্তু তাদের কাছে একটা বড় ধাক্কা হয়ে গেল। এই এখন দেখার যে ইলেকট্রাল বন্ডকে যে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত, সেটা 24-এর ইলেকশনে কতটা প্রভাব ফেলে। এই হলো আজকের ভিডিও। আশা করি বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পেরেছি। যদি এই ইলেকট্রাল বন্ডস নিয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।